সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি এবং গভীরতর সংকট নিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ অপেক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী, যে নতুন বেতন কাঠামোর জন্য তারা অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন এবং যে স্বপ্ন তাদের হৃদয়ে গভীরভাবে লালিত ছিল, সেই স্বপ্ন এখন ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে এবং তীব্র হতাশায় রূপান্তরিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাম্প্রতিক বক্তব্য এবং পদক্ষেপ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট মেয়াদে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং প্রায় অস্তিত্বহীন। পুরো পরিস্থিতির সঠিক প্রেক্ষাপট বোঝার জন্য আমাদের ঘটনার শুরু থেকে পর্যালোচনা করতে হবে। গত জুলাই মাসে যখন দেশে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, তখন থেকেই সরকারি কর্মচারী সংগঠনগুলো একযোগে এবং সংগঠিতভাবে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের তীব্র দাবি জানাতে থাকে। তারা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে অবিরামভাবে তাদের ন্যায্য দাবি তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। তাদের এই নিরবচ্ছিন্ন চাপ এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সরকার অবশেষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সময় একজন অভিজ্ঞ এবং সুপরিচিত ব্যক্তিত্বকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাপক গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ এবং একটি বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আশা এবং উৎসাহ সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর অধীনে কাজ করতে করতে যারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না এবং যারা নিজেদের বঞ্চিত মনে করছিল, তারা এই ঘোষণায় নতুন আশার সঞ্চার অনুভব করেছিল। তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার সম্ভবত তাদের প্রায় 1 দশকের কষ্টকর প্রতীক্ষার অবসান ঘটবে এবং শীঘ্রই তারা একটি নতুন, উন্নত এবং যুগোপযোগী বেতন কাঠামো পাবেন, যা তাদের বর্তমান আর্থিক সংকট থেকে মুক্তি দেবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। নির্ধারিত 6 মাসের সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশমালা জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তথাপি কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খসড়া প্রতিবেদন প্রায় চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে এবং সম্ভবত খুব শীঘ্রই সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। তবে এই লক্ষণীয় বিলম্বের পেছনের প্রকৃত কারণগুলো কি এবং কেন নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব হলো না, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি, যা কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ এবং উদ্বেগ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বক্তব্য সমগ্র বিষয়টিকে আরও জটিল এবং হতাশাব্যঞ্জক করে তুলেছে। তিনি বিভিন্ন গণমাধ্যমে বারবার এবং স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এবং দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তার যুক্তি অনুসারে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জাতীয় অর্থনীতি এবং রাষ্ট্রীয় বাজেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, সেটি গ্রহণের ক্ষমতা এবং নৈতিক বৈধতা কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের থাকা উচিত। তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে একটি নতুন বেতন কাঠামো শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামোর উপর প্রভাব ফেলে। একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির চাপ, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো জটিল বিষয়।
অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল দৈনন্দিন প্রশাসন পরিচালনা এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই বক্তব্যের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং গভীর হতাশা দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন যে যদি সরকারের শুরু থেকেই বেতনের স্কেল দেওয়ার সদিচ্ছা না থাকে তাহলে কেন কমিশন গঠন করা হলো এবং কেন সময়সীমা নির্ধারণ করা হলো। তাদের মতে এটি কর্মচারীদের সঙ্গে প্রতারণা এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তারা যুক্তি দিচ্ছেন যে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে এবং প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে এবং 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। সময়ের হিসাব করলে দেখা যায় যে যদি এখনই বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় তাহলেও নির্বাচনী প্রচারণা শুরুর আগে সরকারের হাতে খুবই সীমিত সময় থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের মতে এই স্বল্প সময়ে একটি বিশাল এবং জটিল প্রতিবেদন পর্যালোচনা করা, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা, আর্থিক প্রভাব মূল্যায়ন করা, মন্ত্রিসভার অনুমোদন নেওয়া এবং সরকারি গেজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। ফলে প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম বেতন স্কেল বাস্তবায়িত হবে না এবং সম্পূর্ণ বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি একযোগে আয়োজিত হবে এবং হাজার হাজার কর্মচারী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন যে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস হবে। তারা রাষ্ট্রীয় কাজকর্মে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না, তবে তাদের ন্যায্য দাবি থেকে সরে আসবেন না এবং ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি পরিচালনা করছেন, কারণ সম্প্রতি সচিবালয়ে বিশৃঙ্খলার পর সরকার কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে, কারণ তারা রাষ্ট্রযন্ত্রের অপরিহার্য অংশ এবং তাদের সন্তুষ্টি প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।